এখন আমরা পড়ব মেটারনিক তন্ত্র, মেটারনিক সিস্টেম। এই মেটারনিক তন্ত্র বা মেটারনিক সিস্টেম কি আমরা যেমন জানব, তেমনি ফার্স্ট জানব মেটারনিক কে ছিলেন। মেটারনিক, যার সময়কাল 1773 থেকে 1859, 1773 থেকে 1859। এই মেটারনিক কে ছিলেন? এই মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, AUSTRIA, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন মেটারনিক। তিনি ছিলেন কূটকৌশলী রাজনীতিক, দক্ষ কূটকৌশলী রাজনীতিক। 1809 থেকে 1848 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 40 বছর ধরে তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তার কূটনীতির দক্ষতার জন্যেই তাকে বলা হতো কূটনীতির জাদুকর। তাকে বলা হতো প্রিন্স অফ ডিপ্লোম্যাসি। কি বলা হতো? প্রিন্স অফ ডিপ্লোম্যাসি বা কূটনীতির জাদুকর। নেপোলিয়নকে হটাতে গিয়ে, নেপোলিয়ন বিরোধী সংগ্রামে তিনি কিন্তু বেশ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এজন্য লিপজিগের যুদ্ধ বা জাতিসমূহের যুদ্ধ, এই লিপজিগের যুদ্ধের পর তিনি নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে অভিহিত করেছিলেন। তাহলে নেপোলিয়নের পতনের পর ইউরোপে রাজনৈতিক অবস্থা কিন্তু জটিল হতে শুরু করেছিল। আর সেই ইউরোপের জটিল রাজনৈতিক বাতাবরণকে পরিবর্তনের জন্য তিনি মধ্যমণি হয়ে এগিয়ে এলেন। তাহলে তার এই অসাধারণ কূটনীতি, তার ব্যক্তিত্ব ভিয়েনা সম্মেলনে তাকে প্রধান নেতায় পরিণত করেছিল। এই জন্য ঐতিহাসিক কেটলবি বলছেন যে মাছ যেমন ঘূর্ণায়মান জলে অবাধে বিচরণ করতে পারে, তেমনি মেটারনিকও তিনি ইউরোপের কূটনৈতিক ঘূর্ণিজলে তিনি অবাধে বিচরণ করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মেটারনিক ছিলেন বেশ একজন দক্ষ বড় মাপের কূটনীতিবিদ, যার নেতৃত্বে ভিয়েনা সম্মেলন তার দীর্ঘ কার্যাবলী সম্পন্ন করতে পেরেছিল, যে জন্যই তিনি নিজেকে নেপোলিয়ন বিজেতা, কূটনীতির জাদুকর ইত্যাদি বলা যায় তার সম্পর্কে। বেশ, এখন তাহলে মেটারনিক যুগ বলতে কি বোঝো? 1815 থেকে 1848 এই দীর্ঘ সময়কালে ইউরোপীয় রাজনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রের উপর তিনি একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন।
বস্তুত এই সময় তিনিই ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক। এক কথায় তাঁর অঙ্গুলি হেলনেই, তাঁর নির্দেশেই এই সময় ইউরোপের রাজনীতি পরিচালিত হয়েছিল, পরিবর্তিত হয়েছিল। তাই ঐতিহাসিক H.L. ফিশার এই 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত সময়কে বলেছেন মেটারনিকের যুগ বা এজ অফ মেটারনিক। তাহলে মেটারনিকের যুগ হলো 1815 থেকে 48। এই 1815 থেকে 48 পর্যন্ত সময়ে তিনি ইউরোপীয় রাজনৈতিক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। এক কথায় তিনি ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক। তাই 1815 থেকে 48 সাল পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে এজ অব মেটারনিক বা মেটারনিকের যুগ। এখন মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? মেটারনিক ছিলেন সমস্ত রকমের প্রগতি বিরোধী এবং রক্ষণশীল রাজনীতি। রক্ষণশীল বলতে তোমরা জানো, যিনি সেই পূর্বতন ধারণা বা আদর্শটাকেই আঁকড়ে ধরে থাকতে চান, তাদেরই বলা হয় রক্ষণশীল। তো যাই হোক, তিনটি নীতির দ্বারা তাঁর রাজনৈতিক ভাবাদর্শ পরিচালিত হয়েছে। এখন তোমরা বলবে সেই তিনটি নীতি কি? এক, প্রথমত ইউরোপে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। এক নম্বর বললাম ইউরোপে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। 2 নম্বর, ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতান্ত্রিক ভাবধারা গতিরোধ। এবং 3, অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তাঁর নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখা। তাহলে যে তিনটি রাজনৈতিক আদর্শ তাকে প্রভাবিত করেছিল সে তিনটি আমরা বললাম। 1, ইউরোপে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। 2, ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারার প্রতিরোধ। এবং 3, অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে তার নিরঙ্কুশ আধিপত্য অক্ষুণ্ণ রাখা। এই আদর্শগুলোকে বাস্তবায়ন ঘটানোর জন্য তিনি যে দমন পীড়নের নীতি গ্রহণ করেছিলেন তাকেই সাধারণভাবে বলা হয় মেটারনিক সিস্টেম বা মেটারনিক নীতি বা মেটারনিক পদ্ধতি। তিনি মনে করতেন যে পুরাতনতান্ত্রিক সমাজ ব্যবস্থাই হল রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত ভিত্তি। আর সেই কারণে তিনি প্রাক বিপ্লব যুগের বংশানুক্রমিক রাজতন্ত্র, রাজার দৈবসত্র, অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র এবং ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। আর সে কারণেই এই ভিয়েনা সম্মেলনে অংশ নিয়ে সেই ন্যায্য অধিকার নীতির দ্বারা তিনি প্রাক বিপ্লব যুগের রাজবংশগুলিকে ইউরোপের বিভিন্ন দেশে শাসন ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন সব রকমের পরিবর্তনের বিরোধী। সেই কারণে ইউরোপের রাজন্যবর্গের প্রতি, ইউরোপের রাজাদের প্রতি তিনি বলেছিলেন, শাসন করুন, পরিবর্তন করবেন না।
তাহলে পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তিনি গঠন করেছিলেন ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ। 2, ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারাগুলো ছিল তিনি কিন্তু সেগুলোকে মনে প্রাণে ঘৃণা করতেন। এগুলি তার কাছে ছিল যেন রাজনৈতিক মহামারী, অরাজকতার দূত। তাঁর চোখে ফরাসি বিপ্লব ছিল ঘোরতর অরাজকতা, ঘোরতর নাশকতা। আর যে নাশকতাটা, যে অরাজকতাটা চিকিৎসা সাপেক্ষ একটা মহামারী, মহাব্যাধি, নির্বাপনযোগ্য আগ্নেয়গিরি, যেটাকে উত্তপ্ত লৌহ শলাকার দ্বারা তাকে দগ্ধ করতে হবে। সহস্র মুখ বিশিষ্ট এক দানব, যার উন্মুক্ত মুখগহ্বর ইউরোপীয় সমাজ ব্যবস্থাকে গ্রাস করতে উদ্যত। তার মতে গণতন্ত্র হলো প্রকাশ্য দিবালোককে একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে পরিণত করা। নেক্সট 3 নম্বর, মেটারনিখ ছিলেন কোথাকার প্রধানমন্ত্রী? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। তাই অস্ট্রিয়ার চ্যান্সেলর হিসেবে তাকে অস্ট্রিয়ার স্বার্থ দেখা দরকার ছিল। তো এই অস্ট্রিয়াতে যে হ্যাবসবার্গ সাম্রাজ্য, এই অস্ট্রিয়ার হ্যাবসবার্গ সাম্রাজ্য ছিল বহু জাতি গোষ্ঠীভুক্ত একটি দেশ। তাই হ্যাবসবার্গ সাম্রাজ্য যাতে তাসের মতো ভেঙে না পড়ে, তাসের ঘরের মতো ভেঙে না পড়ে, সেটাও কিন্তু তাঁর মাথায় ছিল। তিনি মনে করেছিলেন যে বিপ্লবী ভাবধারা জীবাণুর মতো যদি ঢুকে পড়ে তাহলে কি হবে? তাহলে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়বে, অস্ট্রিয়া সাম্রাজ্য ভেঙে যাবে। তাই শুধু এই উদারতন্ত্রী ভাবধারাকে শুধু অস্ট্রিয়াতে আটকে রাখলে চলবে না, গোটা ইউরোপে সেই ভাবধারাকে আটকে দিতে হবে, অর্থাৎ অনুপ্রবেশ বন্ধ করে দিতে হবে। তাই মেটারনিখের অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় ক্ষেত্রেই তার নীতি ছিল রক্ষণশীলতা এবং স্থিতাবস্থা, যার ধারা তিনি বিপ্লবী ভাবধারাকে অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপ থেকে তাকে সরিয়ে দিতে তিনি সক্ষম হন। তাহলে আমরা বুঝলাম মেটারনিখ পদ্ধতি কীভাবে তিনি গ্রহণ করেছেন, কোন কোন আদর্শ তাকে এ বিষয়ে প্রভাবিত করেছিল, কেন তিনি এই ধরনের নীতি গ্রহণ করতে আগিয়ে এসেছিলেন। এখন তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়া, জার্মানি, বিভিন্ন দেশে তার এই মেটারনিখ নীতির প্রয়োগ কিভাবে ঘটালেন। তিনি খুব সাফল্যের সঙ্গেই তার এই নীতিকে তিনি প্রয়োগ করেছিলেন ইউরোপ মহাদেশে। আমরা আগেই শুনলাম অস্ট্রিয়া সাম্রাজ্য বিভিন্ন বহু জাতি গোষ্ঠী দেশ। তাই অস্ট্রিয়ায় তিনি বিভেদ নীতি প্রয়োগ করলেন। বিভেদ নীতি মানে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের দমন পীড়নের নীতি গ্রহণ করতে শুরু করলেন, যাতে জাতীয়তাবাদের গলা টিপে মেরে ফেলা যায়, কণ্ঠরোধ করা যায়। বিশ্ববিদ্যালয়গুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলো।
ছাত্র অধ্যাপকদের উপর বিধিনিষেধ জারি করা হলো, তাদের গতিধারার উপরে গুপ্তচর নিয়োগ করা হলো, এমনকি শ্রেণীকক্ষেও গোয়েন্দা পাঠানোর ব্যবস্থা করা হলো। ছাত্ররা যাতে উদারপন্থা দ্বারা প্রভাবিত না হতে পারে তার জন্য বিভিন্ন পাঠ্যপুস্তকের, বিভিন্ন সংবাদপত্র অধ্যাপকদের এই অস্ট্রিয়া জার্মানিতে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ইত্যাদি পড়ানো বন্ধ করে দেওয়া হলো এবং সেই পাঠনের এগুলোকে, বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করা হলো যাতে স্বাধীন চেতা, মনোভাব, যুক্তিবোধ এগুলো তৈরি না হয়। আর এই অস্ট্রিয়ায় যে উদারপন্থী তথা জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দেখা দিচ্ছিল, সেই উদারপন্থী তথা জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে বন্ধ করার জন্য 1819 সালে তিনি কার্লসবার্গ ডিক্রি ঘোষণা করলেন। তাহলে কার্লসবার্গ ডিক্রি কি? তাহলে কার্লসবার্গ ডিক্রি হলো 1819 সালে মেটারনিখ প্রবর্তিত এক হুকুমনামা। এই হুকুমনামাতে কি করা হয়েছিল? অস্ট্রিয়াতে যে উদারনৈতিক তথা জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দেখা দিয়েছিল, সেই জাতীয়তাবাদী তথা উদারতান্ত্রিক বা উদারনৈতিক ছাত্র আন্দোলনকে বন্ধ করার জন্য তিনি এই ঘোষণা জারি করেছিলেন। এই ঘোষণার দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, অধ্যাপক ছাত্রদের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছিল, তাদের পিছনে গোয়েন্দা লাগানো হয়েছিল। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে তিনি জোর জবরদস্তি করেই, অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করে, সামরিক শক্তি ব্যবহার করে তিনি এই তাঁর মেটারনিখ পদ্ধতিকে কার্যকর করতে চেয়েছিলেন। তাহলে শুধু যে অস্ট্রিয়া জার্মানিতেই তিনি তার পদ্ধতিকে, দমন পীড়নের নীতিকে কার্যকর করেছেন তা নয়, গোটা ইউরোপ মহাদেশে। আমরা আগেই বললাম যে উদারপন্থী ভাবধারাকে শুধু অস্ট্রিয়ার মধ্যে তাকে আটকে রাখলে হবে না, ওটা ইউরোপ মহাদেশেই তার ঢোকা বা তার বিকাশ বন্ধ করতে হবে। তাই সে কারণে তিনি এই ভিয়েনা সম্মেলনের ঠিক কিছু পরেই গড়ে তুললেন কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায়। এই ইউরোপীয় শক্তি সমবায় তাঁর নেতৃত্বে একটি প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হয়েছিল। দমন পীড়নই ছিল এর মূল কথা। এই শক্তি সমবায়ের নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে বৈঠক প্রতি বছর। 1820 সাল টপর বৈঠক। টপর বৈঠক একটা পলিসি সংস্থায় পরিণত হয়েছিল। তিনি বলেছিলেন কোনো দেশে বিপ্লব ঘটলে শক্তি সমবায় সেখানে হস্তক্ষেপ করবে, স্থিতাবস্থা ফিরিয়ে নিয়ে আসবে। হয়েও ছিল তাই। পিডমন্ট, সার্ডিনিয়ায় প্রজা বিদ্রোহ, ফ্রান্স, স্পেনের নেতৃত্বে সেগুলো উদারনৈতিক আন্দোলন বন্ধ করা হয়েছিল। জুলাই বিপ্লবের পরে পারমা, মডেনা, পোপের রাজ্যে গণ আন্দোলন দেখা দিলে মেটারনিখ তা বন্ধ করেছিলেন। গ্রিসের স্বাধীনতা সংগ্রাম দেখা দিলে রাশিয়ার সঙ্গে তাকে সাহায্য নিয়ে সেখানেও তিনি আন্দোলন বন্ধ করে দিতে চেয়েছিলেন। স্পেনের বিদ্রোহের দমন করার জন্য ভার দেওয়া হয়েছিল ফ্রান্সকে স্পেনের বিদ্রোহ দমনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আলাদাভাবে। তাহলে এজন্য ইউরোপের প্রধানমন্ত্রী বা রক্ষণশীলতার জনক বলে তাকে আখ্যায়িত করা যায়। কিন্তু তার এই স্বৈরতন্ত্রী মানসিকতা, তার এই ইতিহাসের গতির বিরুদ্ধে যেতে চাওয়া, এটা কিন্তু বেশি দিন তিনি সাফল্য লাভ করতে পারেন। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ঝড়ে এই মেটারনিখ ব্যবস্থা সমাধি ঘটেছিল। মেটারনিখ ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন মেটারনিখ ব্যবস্থার মূল্যায়নটা আমরা দেখি। অর্থাৎ তোমাদের কাছে কি মনে হচ্ছে যে মেটারনিখ ব্যবস্থাটা ঠিক ভালো ছিল না খারাপ ছিল? তাহলে আমরা প্রথমে সমর্থনে বলি। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের আবির্ভাব, যুদ্ধের ফলে
ইউরোপে দীর্ঘকাল কিন্তু অশান্তি বলবৎ ছিল। ইউরোপের দীর্ঘদিন ধরে অশান্তিতে ভুগতে থাকা ইউরোপের মানুষের কামনা ছিল কিন্তু শান্তি, স্বাধীনতা। তাই বলতে পারবো আমরা যে মেটারনিক বিপ্লব পীড়িত, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে অন্তত 30 বছরের জন্য শান্তি উপহার দিয়েছিলেন। আর এই 30 বছর কাল শান্তি সুস্থিতি বজায় থাকার ফলে ইউরোপে শিক্ষা, সাহিত্য, শিল্প, সাংস্কৃতিক উন্নতি সম্ভব হয়েছিল। 2, তিনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। তাহলে তার মূল লক্ষ্য কী হবে? আগে তিনি কি চাইবেন? তাহলে যে দেশের প্রধানমন্ত্রী সেই দেশের স্বার্থকেই তিনি আগে রক্ষা করবেন, অর্থাৎ তার অস্ট্রিয়ার স্বার্থ রক্ষাই ছিল তার মূল লক্ষ্য। বহু জাতি ভাষা অধ্যুষিত অস্ট্রিয়া সাম্রাজ্যের ঐক্য এবং সংহতিকে রক্ষা করার জন্য ওই পরিস্থিতিতে তার কাছে রক্ষণশীল নীতি গ্রহণ করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কারণ এ সময় জাতীয়তাবাদের প্লাবন হচ্ছিল, সেটা অন্তঃসলীলা ফল্গুধারার মতো বয়ে চলেছিল। তিনি সেটা বুঝতে পারেন। এবার আমরা আসবো এর বিপক্ষে কিছু। তাহলে মেটারনিক পদ্ধতি ছিল নেতিবাচক, সংকীর্ণ, প্রতিক্রিয়াশীল, দমনমূলক, অনৈতিক। প্রতিক্রিয়াশীলতার জনক মেটারনিক যুগ ধর্মকে অস্বীকার করেছিলেন। ইতিহাসের গতির বিরুদ্ধে তিনি যেতে চেয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক রূপ দেখেছিলেন, কিন্তু বিপ্লবপ্রসূত গণতন্ত্র জাতীয়তাবাদী ভাবধারার রূপটাকে তিনি দেখেননি। অর্থাৎ এর যে একটা গঠনমূলক দিক আছে সেটা তিনি বুঝতে পারেননি। নতুন যুগের আগমন বার্তা তিনি শুনতে পাননি। তিনি সেই পুরনো ধ্যান ধারণা নিয়েই, সেই পুরনো সমাজ ব্যবস্থাকেই তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন। যাই হোক, তাহলে স্বাভাবিকভাবেই ইতিহাসের বাতিল হওয়া সিদ্ধান্তগুলোকে তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন, যার ফলে ঝড়ের মুখে সেগুলো তিনি হাত ধরে রাখতে পারেননি। কারণ তখন প্রতিক্রিয়াশীলতার দিন শেষ হয়ে গেছে। তাই প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তিনি এই নীতি চালু রেখে ভুল করেছিলেন। তাহলে তিনি কেন ব্যর্থ হলেন? মেটারনিকের ব্যর্থতা বা পতন ছিল কিন্তু অবশ্যম্ভাবী, অনিবার্য। মেটারনিক যে যুগের মানুষ ছিলেন, সেই যুগে যুগ ধর্ম ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্র। তিনি কি করেছিলেন? তিনি সেই গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারতন্ত্রকে অস্বীকার করেছিলেন। তিনি দমন পীড়নের নীতি গ্রহণ করে পুরাতনতন্ত্রকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। এটা ছিল তার প্রধানতম ত্রুটি। দমন পীড়নের দ্বারা তিনি মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে কিছুদিন হয়তো চেপে রাখতে পেরেছিলেন। সেই নবজাগ্রত জাতীয়তাবাদকে তিনি হয়তো ধীর গতিতে চালিয়েছিলেন, কিন্তু তাদের জয় ছিল অনিবার্য। দীর্ঘকাল আটকে রাখার মতো ক্ষমতা তাঁর ছিল।
তাহলে বলবো রাজনৈতিক দূরদর্শিতা ছিল না? তাহলে রাজনৈতিক দূরদর্শিতার অভাব, এই অভাবের জন্যই তিনি বুঝতে পারেননি যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্রের জয় অনিবার্য। ইতিহাসের ফেলে দেওয়া সিদ্ধান্ত, যাজকতন্ত্র, অভিজাততন্ত্র, চার্চ রাজতন্ত্র, ঐশ্বরিক রাজতন্ত্র যুগ শেষ হয়ে গেছে। তাহলে নবজাগ্রত জাতীয়তাবাদের আদর্শই তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছিল। ইতিহাসের গতির বিরুদ্ধে যেতে গিয়ে তিনি স্রোতের বিরুদ্ধে আর সাঁতার কাটতে পারেননি। একসময় তাঁর পতন অনিবার্য হয়ে উঠেছিল, তিনি ব্যর্থ হয়েছিলেন, তাঁর পদ্ধতিরও সমাধি হয়েছে। তিনি তার জীবদ্দশাতেই একটা কথা স্বীকার করে গেছেন। তিনি বলছেন যে এই পৃথিবীতে তার হয় কিছু আগে, না হয় কিছু পরে আসা উচিত ছিল। যদি আমি কিছু আগে আসতাম তাহলে জীবনকে উপভোগ করতে পারতাম, আর যদি পরে জন্মাতাম তাহলে জগতের পুনর্গঠনের কাছে নিজেকে নিয়োজিত করতে পারতাম। কিন্তু বর্তমানে ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানগুলোকে, তার অস্তিত্বগুলোটাকে বজায় রাখতেই তাকে জীবনপাত করতে হয়েছে। যাই হোক, তাহলে এই তার ছোট্ট উক্তিটি, তার ছোট্ট কথাটি থেকে আমরা বুঝতে পারছি যে তিনি শেষে বুঝতে পেরেছিলেন যে ইতিহাসের বাতিল হয়ে যাওয়া সিদ্ধান্তগুলোকে আঁকড়ে ধরে থাকাটা তাঁর পক্ষে চরম ভুল হয়েছে, যার জন্য তিনি ব্যর্থ হয়েছেন। ঠিক আছে।